শুরু করছি এখন প্রকাশ, সঙ্গে আছি এজি মাহমুদ। ব্যাংকিং খাত নিয়ে আজকে মূলত আমরা আলাপ করতে চাই। ব্যাংকিং খাত নিয়ে, আর্থিক খাত নিয়ে অনেক ধরনের রিফর্মের কথা বলা হচ্ছে, সংস্কারের কথা বলা হচ্ছে, সেই সব প্রসঙ্গে আজকে আমরা আলাপ করব। সেই প্রসঙ্গে আলাপে আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর মাহফুজ কবির, অর্থনীতিবিদ, সেই সঙ্গে রয়েছেন ফারুক মিনুদ্দিন, অর্থনীতি বিশ্লেষক, এবং রয়েছেন আমাদের সঙ্গে মোহাম্মদ মহসিন মিয়া, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড। তিনজনকেই স্বাগত আমাদের এই আজকের আলাপে এবং আজকের এই আয়োজনে। গেল সরকারের আমলে যদি আমরা একটু বিবেচনা করি যে আর্থিক খাত, ব্যাংকিং খাত বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে বেশ দুর্বল হয়ে পড়েছিল, তো সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি বাংলাদেশ ব্যাংক, এরকম অভিযোগও আসলে পাওয়া যায়। সেই সঙ্গে ইচ্ছে মতো টাকা ছাপানোর এক ধরনের অভিযোগ রয়েছে, যাতে করে চড়াও হয়েছিল আসলে মুদ্রাস্ফীতি। তো সংশোধনের কাজ চলছে, সংশোধন করা হচ্ছে। এখন 100 দিন পার হলো অন্তর্বর্তী সরকারের, যদিও অনেক ব্যাংকে আমরা লক্ষ্য করছি যে গ্রাহকরা চাহিদা মাফিক কিন্তু টাকা এখনও পাচ্ছেন না। তো অনেক ব্যাংক খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে আমানতকারীর সুরক্ষা নিশ্চিত করা, ব্যাংকিং খাতে আস্থা ফেরানো। কতটা শুধরে নেওয়া গেল 100 দিনে ব্যাংক খাতকে? মোহাম্মদ মহসিন মিয়া, আলাপটা আপনাকে দিয়ে শুরু করতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। যথার্থই অতি সাম্প্রতিক কালে বাংলাদেশের ব্যাংকিং খাতে যে ঘটনাগুলি ঘটছে সে বিষয় নিয়ে আপনি আজকে আলোকপাত করেছেন। 100 দিন বস্তুত একটি দেশের অর্থনৈতিক চাকা ঘুরিয়ে ফেলার জন্য যথেষ্ট সময় নয়। দীর্ঘদিন থেকে যে অনিয়ম এবং দুর্নীতি ব্যাংকিং খাতে চলে আসছিল, এই 100 দিনের মধ্যে সংস্কারের মাধ্যমেই একটা বিশাল এবং ব্যাপক পরিবর্তন আসবে, বিষয়টি তা নয়। তবে হ্যাঁ, এই 100 দিনেও কম হয়নি। যতটা হয়েছে সেটার জন্য রেগুলেটরি কর্তৃপক্ষ এবং ব্যাংকগুলোকে কিছুটা সাধুবাদ তো দিতেই হয়। রেগুলেটরি কর্তৃপক্ষ কি করেছেন? অনিয়ম ব্যাপকভাবে ঘটছে সেই ধরনের ব্যাংকগুলোতে বোর্ডের পরিবর্তন এনেছেন। এই বোর্ডগুলোতে যারা আছেন তারা অত্যন্ত দক্ষ ব্যাংকার, তারা পরীক্ষিত ব্যক্তিত্ব এবং তাদের জীবনের ক্যারিয়ার অত্যন্ত স্বচ্ছ। এর ফলশ্রুতিতে যে জিনিসটা হয়েছে, এতদিন যে অনিয়মগুলো চলছিল সেই অনিয়মটা এখানে স্টপ হয়ে গেছে, এটি একটি ভালো দিক। দ্বিতীয়ত, সেন্ট্রাল ব্যাংক যে কাজটি করেছে, এই দেশ থেকে ব্যাপক হারে যে ফরেন কারেন্সি আকারে বিদেশে চলে যাওয়ার একটা প্রবণতা ছিল, সেটা কিন্তু স্টপ হয়ে আছে। তো এটাও একটি পজিটিভ দিক। এছাড়া সেন্ট্রাল ব্যাংক, হ্যাঁ আপনি যেটা বলেছেন 60,000 কোটি টাকা ছাপানোর বিষয়, এটা প্রথম এসে বলেছিলেন তারা 60,000 কোটি টাকা ছাপালে কি হতো, এটা সরাসরি মার্কেটে একটা ইনফ্লেশন সৃষ্টি করত। ফলে বাংলাদেশ ব্যাংক সেই সিদ্ধান্ত থেকে সরে এসে তারা ঘোষণা করলেন আমরা অন্য এক পন্থায় এই ব্যাংকগুলোকে লিকুইডিটি সহায়তা দিয়ে থাকব। সেটি কি? সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক গ্যারান্টর হবে। সেই গ্যারান্টির এগেনস্টে যেই ব্যাংকগুলোতে সারপ্লাস লিকুইডিটি আছে সেখান থেকে যাদের কম লিকুইডিটি সাফার করছে সেই ব্যাংকগুলো সেখান থেকে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির এগেনস্টে। কিন্তু তাতে করে কি মানে ব্যাংক, যেই ব্যাংকগুলো ভুক্তভোগী ছিল সেই ব্যাংকগুলোর অবস্থা কতটা বদলালো সেটা একটু শুনতে চাই ফারুক মিনুদ্দিন আপনার কাছ থেকে। পরিচালনা পর্ষদ পুনর্গঠন হলো, আমরা একটা ফর্মুলা দিলাম যে সবল ব্যাংকগুলো দুর্বল ব্যাংকগুলোকে মানি সাপ্লাই দিবে, সেন্ট্রাল ব্যাংক আর সরাসরি দেবে না। তাতে করে পরিস্থিতি কতটা বদলাতো? না, বিষয়টাকে জানেন, আসলে প্রথম কথা হচ্ছে যে বিষয়টা অভিনব বটে, কারণ সারপ্লাস ব্যাংকগুলো থেকে নিয়ে যে লিকুইডিটি সাপোর্টটা দেওয়া হচ্ছে, এটা আসলে ফায়ার ফাইটিং, দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, এটা কিন্তু সাফিসিয়েন্ট না। ওইসব ব্যাংকের যে পরিমাণ ঘাটতি আছে এবং তাদের যে শর্ত দেওয়া হচ্ছে সেটি হচ্ছে কেবল আমানতকারীদের দায় মেটানোর জন্য ব্যবহার করা যাবে, এটা দিয়ে নতুন কোনো ঋণ দেওয়া যাবে, ব্যাংক ব্যবসা করতে পারবে না। এখন কথা হচ্ছে যে এতে করে যে মার্কেটে যে মানি সাপ্লাই বেড়ে যাওয়ার টেন্ডেন্সিটা একটু ডেফার্ড হবে। কারণ কথা হচ্ছে এইসব ব্যাংকগুলো তো টাকাটা ফেরত দিতে পারবে না, বেশিরভাগ ক্ষেত্রেই পারবে না আমি আশঙ্কা করছি। সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলো যেই গ্যারান্টি দিচ্ছে সেই গ্যারান্টি ইনভোক করে টাকাটা ক্লেম করবে। এটা হচ্ছে একটা সাইড। দ্বিতীয় সাইড হচ্ছে এখনও পর্যন্ত ব্যবসা বাণিজ্য মোটামুটি স্থবির অবস্থায় আছে, খুব বেশি রকমের কোনো বিনিয়োগ হচ্ছে না। আগের মাসগুলোর যে এই বছরের প্রথম দিক থেকে যে রেশনিং করা হচ্ছিল এসসি খোলার ব্যাপারে, সেটা এখনও পুরোপুরি পূর্ণ বেগে চালু হয় নাই।
প্লাস ব্যবসায়ীদের মধ্যেও এক ধরনের হয়তো দ্বিধা সংকোচ আছে, দে আর এ বিট ইনভেস্টমেন্ট শাই আমার কাছে মনে হচ্ছে। সুতরাং এটা যখন পূর্ণদমে অর্থনীতি তার চাকা পূর্ণদমে ঘুরতে শুরু করবে, তখন কিন্তু এই সারপ্লাস ব্যাংকগুলোরই নিজস্ব ফান্ড প্রয়োজন হবে। ফারুক মনিরুদ্দিন, একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে যেহেতু ব্যাংক এখানে যে টাকা পাচ্ছে সে টাকা দিয়ে ব্যবসা করতে পারছে না, শুধুমাত্র দায় মেটাতে পারবে, তাহলে তারা সামনের দিকে কিভাবে? এক্স্যাক্টলি, এখন কথা হচ্ছে সেটাই, যেহেতু বারবার বলা হচ্ছে যে গ্রাহকরা যে টাকা না পেয়ে ফেরত যাচ্ছে, তাদের আস্থাটা ধরে রাখা এখন সবচেয়ে বড় কাজ। এটা প্রধান উপদেষ্টা নিজেও বলেছেন যে তাদেরকে এইসব ব্যাংকে ফেল করতে দেওয়া যাবে না, কারণ যদি এইটা যদি হয় তাহলে পুরো কলাপস করবে পুরো ব্যাপার। সুতরাং এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে জনগণের মধ্যে আস্থা তৈরি করে যে হ্যাঁ তোমরা সবাই টাকা আপনারা পাবেন, দেরিতে হলেও পাবেন, সে কিছু কিছু করে দেওয়া হচ্ছে, সেটা তৈরি করাই এখন প্রধান কাজ। মানে আস্থা ফেরানো হচ্ছে, আস্থা ফেরানোর কাজটি হচ্ছে। তারপর হচ্ছে ব্যাংকের এটা কস্ট এফেক্টিভ না, কারণ কথা হচ্ছে 12-13-14% যদি তারা আমাদের সারপ্লাস ব্যাংকগুলো থেকে তারা মানি মার্কেটে টাকা নেয়, তারা তাহলে কীভাবে চলবে? কারণ এই টাকা তো ফেরত দিতে হবে। ব্যবসা যদি করতে না পারে ফেরত দেবে কোত্থেকে? কিংবা তাদের যদি নতুন ডিপোজিট না আসে ফেরত দেবে কোত্থেকে? তার মধ্যে আমি একটি ব্যাংকের কথা বলতে, ধরুন ইসলামী ব্যাংক, তারা অনেক বড় ব্যাংক, তাদের মধ্যে তাদের অনেক বেজ স্ট্রং, সুতরাং সেটা তারা হয়তো কাটিয়ে উঠতে পারে। যদি তাই হয়, আমি বলবো এটা এক্সচেঞ্জে ভালো হবে। এই কারণে একটা উদাহরণ তৈরি হবে। ওটা ছাড়াও প্লাস মানে ব্যাংক খাতের সবচেয়ে বড় যে সমস্যাটি ব্যাংকটি ছিল, এবং সবচেয়ে বড় ব্যাংকও তো তারা ছিল, ভালো ব্যাংকও তারা ছিল, তো সুতরাং সেটা যদি এবং হয়তো মানে এইটা একটা ভালো সুফল বয়ে আনবে যে ইসলামী ব্যাংক দাঁড়িয়ে গেলে অন্যান্য ব্যাংকগুলো গ্রাহকরা তখন আস্থা পাবে যে হ্যাঁ না ঠিক আছে, আমাদের টাকা পাবো, আস্তে ধীরে পাবো। সুতরাং তখন নতুন কিছু করতে হবে, এইভাবে কিন্তু চলবে না, এটা ফায়ার ফাইটিং করে বেশি দিন চালানো যাবে না এখন যেটা চলছে। জি দর্শক দেখছেন এখন প্রকাশ। মাহফুজ কবির, যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এইটুকু আলোচনা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে ফর্মুলাগুলো দেওয়া হচ্ছিল তাতে করে যে ব্যাংক খুব বেশি ফাংশনাল ভাবে ব্যবসা করতে পারবে তা না, আপাতত আস্থার যে ঘাটতি রয়েছে গ্রাহকদের, সেই ঘাটতির জায়গাটুকু হয়তো সামাল দিতে পারবে। তাহলে সামনের দিনগুলোতে ব্যাংকের জন্য আসলে সলিউশনটা কি, তারা কিভাবে তাদের ব্যবসাকে এগিয়ে নেবে, বাণিজ্যকে এগিয়ে নেবে, সেক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংক কি নীতি সহায়তা প্রয়োজন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমার যেটা পার্সোনাল অ্যাসেসমেন্ট সেটা হচ্ছে যে আমরা এটা মেডিসিনের হায়েস্ট ডোজটা দিয়ে দিয়েছি, এরপরে আর কি আছে? আমাদের হাতে কিন্তু পলিসি ইনস্ট্রুমেন্ট আর নেই, সেই অর্থে বাংলাদেশ ব্যাংক কিন্তু নতুন কোনো কিছুই করছে না। যেটা আগে করছিল যে একটা কন্ট্রাকশনের মার্কেটের পলিসি, এবং সেটার আন্ডারে আমরা পলিসি রেট বাড়িয়ে দিয়েছি। তারপরে আমাদের যে এই ইন্টারেস্ট রেটগুলো, যেমন কৃষির ক্ষেত্রে 12.5%, 12.55%, শিল্পের ক্ষেত্রে 15.5%, এবং অন্যান্য যে সমস্ত খাতগুলো রয়েছে ইনক্লুডিং রিয়েল এস্টেট সেক্টর, সেখানে 16% বা তার বেশি। এটা তো আসলে মানি ফ্লো কমানোর জন্য আমি যেটা একটু বলতে চাই সেটা হচ্ছে যে এটা কিন্তু আছে, তার মানে রিয়েল এস্টেট সেক্টর এখন তাদের জন্য খুবই কষ্টকর আর কি এখানে করা, মানে আপনার ফাইন্যান্স করা এবং সেটা প্রোগ্রেস করা। এটা বিশাল সেক্টর, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান এখানে আছে, বিশাল একটা খাত। অন্যান্য খাত যদি ধরে ইন্ডাস্ট্রির কিন্তু অবস্থা কিন্তু এখন খুব একটা ভালো নয়, হ্যাঁ। এবং তারা বারবার বলছেন যে আসলে এই যে এত হাই রেট অফ ইন্টারেস্ট এবং প্রসেসিং ফিও কিন্তু আছে এর মধ্যে, তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আসলে কস্ট অফ বরোয়িং ইজ ভেরি হাই। তো এটা একটা, আর কৃষি খাতটাও কিন্তু এখন মানে দাদন নির্ভর হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখন ওই সেভাবে তো আসলে কৃষকেরা ওইখান থেকে ব্যাংক থেকে টাকা পাচ্ছেন না, তো এই যে পরিস্থিতি, তো সেটা কিন্তু এখনও চলমান রয়েছে। বাংলাদেশ ব্যাংকের দিক থেকে কিন্তু কোনো ধরনের ইন্ডিকেশন নেই যে আসলে তারা একটু সফট হবেন কিনা, একটু নমনীয় মুদ্রানীতির দিকে যাবেন কিনা। আর অন্যদিকে যেটা করেছি যে ঠিক আছে, আমরা একটা হিসাব করেছি যে 46টা ব্যাংকে উদ্ধৃত তারল্য রয়েছে, তো সেইখান থেকে আমরা ওই যে রেট অফ ইন্টারেস্ট মানে একটা হাই ইন্টারেস্ট রেট দিয়ে যারা ক্রাইসিসের মধ্যে আছেন তাদেরকে অর্থ দেব। এখন এক্ষেত্রে যে দুটো বড় সমস্যা হয়েছে সেটা হলো যে ব্যাংকগুলোকে উদ্ধৃত তারল্য রয়েছে সেগুলোর মধ্যে সবার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি তারল্য নেই। আর এই যে তারল্য যেটি রয়েছে সেটা দিয়ে তারা নিজের ব্যবসা করবেন, তাহলে কি হলো, নিজেদের ব্যবসা করার সুযোগটা নষ্ট হয়ে গেল। এমনিতে কন্ট্রাকশনারি মার্কেট পলিসি, এমনিতেই এক্সপানশনটা কিন্তু কম, তার মধ্যে যাদের হাতে কিছু টাকা আছে যে ব্যাংকগুলোর, সেগুলোর কিন্তু ব্যবসার সুযোগটা কমে যাচ্ছে। তার কারণ ইন্ডাস্ট্রিতে যদি তারা টাকা দিতেন তাহলে সেক্ষেত্রে ইকোনমিতে মাল্টিপ্লায়ার এফেক্ট পড়তো, সেখানে ইনভেস্টমেন্ট বাড়তো, কর্মসংস্থান বাড়তো, ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হতো, তো সেটা হতে পারছে না। আর অন্যদিকে যে জায়গাতে তারা দিচ্ছেন তারা নিজেরাও ব্যবসা করতে পারছে না, মানে পুরোটাই কিন্তু একটা অন্ধকারের দিকে চলে যাওয়ার একটা প্রবণতা। এবং এরপরে আর আমাদের হাতে কোনো ইনস্ট্রুমেন্ট নেই, নতুন কোনো ব্যবস্থাই নেই। তো এই যদি হয় তাহলে তো আসলে হয় না। একটু শুনি তাহলে মহসিন ভাই আপনার কাছ থেকে, মানে ব্যাংক ব্যবসা করার জন্য তাহলে কি সহায়তা চাইবে এখন সেন্ট্রাল ব্যাংকের কাছে, যেগুলো ক্রাইসিসের? আমি আমার সহ আলোচক দুজন যা বলছেন বোধহয় তাদের সাথে আমার একটু বক্তব্যে একটু দূরত্বই থাকবে। এ কারণে
আমি একটি ব্যাংকের সাথে সংশ্লিষ্ট আছি, প্রতিদিনই আমাকে ব্যাংকে আসতে হচ্ছে। এই ব্যাংকটিতে বাংলাদেশ কমার্স ব্যাংক। যেদিন আমি প্রথম আসি সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে, সেদিন আমি দেখি যে লবিতে বেশ কয়েকজন ম্যানেজার, তারা খুব উদ্বিগ্ন। কেন কি হয়েছে? তারা ব্রাঞ্চে থাকতে পারছে না, সেখানে চেকের এগেনস্টে টাকা দিতে পারছে না, ফলে সেখানে একটা অশান্ত অবস্থা। তো তৎক্ষণাৎ অ্যাকাউন্টসের হেড এবং অন্যদেরকে নিয়ে আমি বসলাম যে কোথায় কি রিসোর্সেস আছে। আমি দেখতে পেলাম এই ব্যাংকের 700 কোটি টাকার মতো অন্যান্য ব্যাংকে এফডিআর আকারে আছে এবং সেগুলো কোনোটা ম্যাচিউরড হয়ে পড়ে আছে। তো দেখলাম এখান থেকে টাকা আনা যায়। আরও দেখলাম কয়েকটা নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউটে আরও প্রায় 650 কোটি টাকার মতো আছে। তো তৎক্ষণাৎভাবে যে ব্যাংকগুলোতে প্লেসমেন্ট দেওয়া আছে, এফডিআর দেওয়া আছে, সেখান থেকে কিছু টাকা আনার ব্যবস্থা করলাম। যেহেতু এটি একটি ছোট ব্যাংক, এরপর থেকে সহজ স্বাভাবিক হয়ে গেল। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা বাংলাদেশ কমার্স ব্যাংকের লবিতে আসুন এবং দেখবেন যে অত্যন্ত শান্ত পরিবেশ এবং সুন্দর মতো চলছে। এবং এর মধ্যে এমন কোনো নজির নেই যে কমার্স ব্যাংকে চেক নিয়ে গিয়ে ফেরত এসছে। আমরা ঠিক মতোই দিতে পারছি। তো আমাদের যে কাজটা আমরা করেছি, 107টি ব্রাঞ্চ, আমরা প্রথম 2-3 দিনের মধ্যেই 107টি ব্রাঞ্চের সাথে আমরা ভার্চুয়াল মিটিং করেছি। প্রত্যেককে বলেছি তোমাদের দুটোই কাজ, এক হচ্ছে ডিপোজিট আনতে হবে এবং রিকভারি করতে হবে। ডিপোজিট আনতে হবে, তারা যথেষ্ট ডিপোজিট তারা ইতিমধ্যে আনতে পেরেছে এবং আরও পারছে। কারণ টাকাগুলো সব বিদেশে চলে গেছে বিষয়টা কিন্তু তা নয়। টাকা এখানে আছে ফরেন কারেন্সি আকারে, বুক মানি আকারে, সেখানে অ্যাকাউন্টসের ক্ষেত্রে কিছু শর্টফল আছে, কিন্তু ইন রিয়ালিটি টাকাগুলো কিন্তু বস্তাবন্দি হয়ে সব বিদেশে চলে যায়নি, এগুলো দেশে আছে। তোমাদেরকে ডিপোজিট আহরণ করতে হবে এবং আমার ব্রাঞ্চ ম্যানেজাররা তারা ঠিকমতো ডিপোজিট সংগ্রহ করছে। ইতিমধ্যে রিকভারি হয়েছে আমাদের প্রচুর, ফলশ্রুতিতে আমাদের কোনো চেক অনেকটাই সহনীয় পরিস্থিতি, কিন্তু নাও এখন আপনার প্রশ্নে আসি, সেটা হচ্ছে যে বিনিয়োগ তো বন্ধ করে রাখা হয়েছে। ইতিমধ্যে একটি সার্কুলার হয়েছে যেটা দিয়ে ব্যাংকার গ্রাহক এই সম্পর্কের ভিত্তিতে আমরা এলসি খুলতে পারবো। আমরা কিছু এলসি শুরু করেছি, বিকজ বাংলাদেশ কমার্স ব্যাংকের আগে কোনো রেমিটেন্স সরাসরি অ্যারেঞ্জমেন্ট ছিল না, সাব এজেন্ট হিসেবে অন্য ব্যাংকের এজেন্ট হিসেবে কিছু রেমিটেন্স আসতো। যেহেতু এখন আমরা সরাসরি এগ্রিমেন্ট সই করেছি, সেখান থেকে আমাদের পর্যাপ্ত পরিমাণে আমরা সেখানে রেমিটেন্স পাচ্ছি, ফলে আমরা ছোট ছোট এলসি করতে শুরু করেছি এবং আজকেও আমাদের ব্যাংক থেকে এসএমই ফাইন্যান্স সেটা দেওয়া শুরু হয়েছে। কারণ আমরা বিশ্বাস করি এসএমই ফাইন্যান্সটাই হচ্ছে দেশের প্রাণশক্তি অর্থনীতির, সেগুলো আমরা দেওয়া শুরু করেছি। তো এভাবে বলা চলে যে আমাদের অর্থনীতির চাকা শুরু হলে আমরা যদি এসএমই ফাইন্যান্সিং বা ছোট এলসি এসবগুলো আমরা করতে থাকি, আমরা এক্সপোর্টগুলো করতে থাকি, তাহলে আমরা ব্যবসা ক্ষেত্রে আয় করতে পারবো এবং ওই আয়ের চাকা ধরে আমার ব্যাংক চলবে। তবে সতর্ক হতে হবে, আমি ওনাদের সাথে একটি ক্ষেত্রে একমত হব, খুব বড় মাপের ব্যবসায়ী যারা, তারা কিন্তু ডিফল্টার এবং ইতিমধ্যে তাদের উপরে আইনি খড়গ নেমে আসছে। অনেকেই ব্যবসা ফেলে রেখে আইনের কাঠগড়ায় তাদেরকে দৌড়াতে হচ্ছে। এদের ব্যবসাগুলো যখন ক্লাসিফাইড হয়ে যাবে, তখন একটা বড় ধরনের একটা শক আমাদের ইকোনমিতে আসতে হবে। সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তবে ভীত হওয়ার কোনো কারণ নাই। আমি নিশ্চিত আমাদের রেগুলেটরি অথরিটি যারা আছেন তারা এসব বিষয়গুলো বিবেচনায় নেবেন এবং সেটা রেমেডি কি হতে পারে, সেখানে কি উপায়ে সেই পরিত্রাণ আসতে পারে, সেগুলো তারা ভাববেন এবং এইভাবে আমরা এগিয়ে যাব। একটু বিরতি নিয়ে ফিরে আসি, তারপর আরেকটু বিস্তারিত আলাপের সুযোগ হবে। দর্শক, বিরতির পর আবারও ফিরছি এখন প্রকাশে। বিরতির পর আবারও ফিরে এলাম। এখন প্রকাশে আলাপ করছি ব্যাংকিং খাত প্রসঙ্গে। ফারুক মইনুদ্দিন, আপনার কাছে জানতে চাই, আমরা পরিস্থিতি সম্পর্কে জানছিলাম, যদিও কমার্স ব্যাংকের পরিস্থিতি বেশ ভালো আমরা শুনলাম, কিন্তু বেশ কিছু ব্যাংকের অবস্থা কিন্তু আসলেই ভালো নয়, সেগুলোকে দুর্বল বলে চিহ্নিত করা হয়েছে। এখন আগে আমরা লক্ষ্য করেছিলাম যে মার্জার, অ্যাকুইজিশন এই ধরনের কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই বিষয়গুলো নিয়ে এখন কোনো আলাপ আপাতত শোনা যাচ্ছে না। তো অর্থ উপদেষ্টা ব্যাংক
যে দুর্বল ব্যাংকগুলো রয়েছে সেগুলোর ভবিষ্যৎ কী হবে সেই প্রশ্নের জবাবে তিনি খুব সম্প্রতি বলেছেন যে কোনো ব্যাংক বন্ধ হচ্ছে না। কিছু ব্যাংকের অবস্থা আমরা জানি যে একেবারেই নাজুক, চলার মতো অবস্থায় নেই, তাদেরকে ফোর্সফুলি ফোর্স ম্যারেজের মতো আসলে মার্জারের এক ধরনের উদ্যোগ ছিল, সেগুলো যেহেতু শোনা যাচ্ছে না। যদি কোনো ব্যাংক বন্ধ না করা হয়, তারা যদি গ্রাহকের টাকা চাহিদা মাফিক টাকা দিতেও না পারে, তাহলে তো অনেক ক্ষেত্রে আস্থাও ফিরবে না, সেটার এফেক্ট তো অন্য ব্যাংকের উপরে গিয়েও পড়বে। তাহলে এই ব্যাংকগুলোর ভবিষ্যৎ নিয়ে ভাবার কি আছে? প্রথম কথা হচ্ছে যে এই সময় তো এটাই বলা উচিত যে কোনো ব্যাংক বন্ধ হবে না, কারণ মানুষের আস্থাটা ধরে রাখতে হবে। এক, যদি ব্যাংক বন্ধ, সরকার সিদ্ধান্ত নেয় ব্যাংক বন্ধ করে দেবে, তাহলে এই যে আমানতকারী তাদের কি অবস্থা হবে? তাদের তো কোনো অপরাধ নাই, তারা তো লুণ্ঠনের সাথে জড়িত ছিল না, তাদের মাথায় হাত বুলিয়ে ওসব ব্যাংকগুলো ডিপোজিট নিয়েছে। এখন তাদের কোন অপরাধে তারা একটি ব্যাংক বন্ধ হয়ে গেলে তারা বঞ্চিত হবে। সুতরাং এই আমানতকারীদের আস্থা বজায় রাখার জন্য ব্যাংকগুলোকে চালু রাখতে হবে। এটা খুবই সঠিক সিদ্ধান্ত, সঠিক বার্তাও গেছে এটা। কিন্তু ফারুক ভাই, কিন্তু কথা হচ্ছে যদি আমানতকারীর চাহিদা মাফিক টাকা দিতে না পারে, এখন দ্বিতীয় প্রশ্নে আসি যে ব্যাংক বন্ধ হবে না ঠিকই, কিন্তু আমানতকারীদের আমানতটা তারা কিভাবে ফেরত পাবেন, এইটা একটি বিশাল $1 মিলিয়ন কোয়েশ্চেন। কারণ কথা হচ্ছে যে এই টাকাটা আসবে কোত্থেকে? এই যে এখন ব্যাংকগুলো যে দিচ্ছে এটা তো বেশি দিন চলবে না, তাহলে সরকার কি তাদেরকে কন্টিনিউয়াস লিকুইডিটি সাপোর্ট দিয়ে যাবে? তাহলে বন্ধ হবে না এখন ঠিক আছে, কিন্তু আমি আরও লং রানে যদি চিন্তা করি, তাহলে এই ব্যাংকগুলো যদি সেলফ সাস্টেনিং না হয়, তাহলে কী সিদ্ধান্ত নিতে হবে? এইভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে একটা ব্যাংক, দেশে অনেকগুলো ব্যাংক চলবে, মানে সেটা কি কোনো স্বাস্থ্যের লক্ষণ হবে? সুতরাং লং রানে গিয়ে আমাদের একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে যে এতগুলো ব্যাংক, এবং সবসময় আমরা বলেছিলাম যখন এই 5th জেনারেশন ব্যাংক আমরা যেগুলোকে বলি, কিংবা এর আগেরও কিছু ব্যাংক ছিল, তাদের যে দুরবস্থা দেখার হয়, আমরা যখন দিচ্ছিল সবাই বলেছিল এটা দেওয়া উচিত হচ্ছে না, এবং অর্থমন্ত্রী নিজেও স্বীকার করেছিলেন রাজনৈতিক বিবেচনায় দেওয়া হচ্ছে। কিন্তু তখন আবার সরকারের তরফ থেকে সাফাই গাওয়া হলো যে মানুষের দোরগোড়ায় আমরা ব্যাংকিং সার্ভিস পৌঁছে দেওয়ার জন্য ব্যাংক লাইসেন্স দেওয়ার দরকার আছে। কিন্তু এটা খুব হাস্যকর যুক্তি ছিল, কারণ কথা হচ্ছে ব্যাংকের সেবা দোরগোড়ায় মানুষের পৌঁছানোর জন্য নতুন ব্যাংক দিতে হয় না, ব্যাংকের শাখা খুলতে হয়। এখন আরও অনেকগুলো বিকল্প আছে, অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলগুলো আছে, এজেন্ট ব্যাংকিং আছে, সাব ব্রাঞ্চ আছে। সেটা না করে আমি নতুন ব্যাংকের মালিকদেরকে নতুনভাবে ব্যাংক দেওয়ার, এটা কোনো অর্থহীন ইয়ে ছিল, এবং সেটা একেবারেই মানুষকে ধোঁকা দেওয়ার মতো কথা ছিল। এখন তার কুফল কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। এখন এই যে ব্যাংকগুলো টিকবে কিনা, থাকবে কিনা, একটু শুনি তাহলে মাহফুজ কবিরের কাছ থেকে। মাহফুজ কবির, তাহলে পরামর্শ কি থাকবে? মানে এটা তো লং রানে কাজ করবে না তাহলে? আসলে প্রায় 1.5 দশক আগে যখন এই যে নতুন করে ব্যাংকগুলো তৈরি করার চিন্তা ভাবনা করা হলো, তার সম্ভবত আমি একমাত্র সাপোর্টার ছিলাম। তার কারণ তখন ব্যাংকগুলোতে অবস্থা এমন ছিল যে আসলে মানে এর কোয়ালিটি কিন্তু এনহান্স করা যাচ্ছিল না, ব্যাংকগুলোর ব্রাঞ্চ কিন্তু সে প্রত্যন্ত অঞ্চলে স্থাপন করা যাচ্ছিল না, এবং খুব রিজিড একটা এনভায়রনমেন্ট ছিল। তো এই অবস্থায় যাতে প্রতিযোগিতাটা ভালো হয় এবং সবাই মিলে যাতে একটা সুন্দর করে এনভায়রনমেন্ট তৈরি করে, তো সেটার জন্যই আসলে এটার চিন্তাভাবনা হচ্ছিল। কিন্তু এটাকে আসলে পলিটিক্যালি নষ্ট করা হয়েছে এবং যথেচ্ছভাবে ব্যবহার করা হয়েছে, এবং ইচ্ছা মতো এই বিভিন্ন রকমের সরকারি ফান্ড নিয়ে আসা হয়েছে এখানে। তো এভাবে করে যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে, এটা একটা। আর দ্বিতীয় হচ্ছে যে ঠিক আছে, তাহলে যে ব্যাংকগুলো ভালো ছিল, যেমন ন্যাশনাল ব্যাংক, তারা তো রাজনৈতিক বিবেচনায় তৈরি হয়নি, তো সেই ব্যাংক নষ্ট হলো কেন? তো আসলে সব দিক থেকেই দোষ আছে। আর আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রসেসটা কি? এখন যেটা হচ্ছে, আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে এই ব্যাংকগুলোকে এই ফর্মে রাখা যাবে না। এই ব্যাংকগুলোকে তাদের কোয়ালিটিভ শিফটে যেতে হবে। মানে হলো যে এই ব্যাংকের মানে সার্ভিস ডেলিভারিটা ভিন্ন রকমের হতে হবে কমপ্লিটলি। এটাকে যেমন কিছু কিছু ব্যাংকে হয়তো এসএমই ফাইন্যান্সিংয়ের দিকে যেতে হবে, বড় কোনো বিজনেসে আসবে না, এবং ধীরে ধীরে এটা করতে হবে। কোনোটা হয়তো অন্য কোনো সেক্টরে হয়তো লোন দেবে, হয়তো শুধুমাত্র কৃষির উপরেই লোন দেবে, এরকম আছে। এভাবে করে করে আমরা যদি 8টা-10টা ব্যাংকে এভাবে করে স্পেশালাইজ করে দিতে পারি, কোনোটা রিজিওনাল করে দিতে পারি, সেই দিকে যদি আস্তে আস্তে আমরা যাই, তাহলে সেক্ষেত্রে ব্যাংকগুলো শেষ হয়ে গেল না, মানে বন্ধ হয়ে গেল না, কিন্তু তারা একটু অন্য কোনো ফর্মে তারা হয়তো ইনোভেটিভ কোনো সার্ভিস দিল। এইভাবে যদি করা যায়, আমি মনে করি যে আস্থার জায়গাটাও থাকবে, এবং একটা মেসেজও চলে যাবে যে না, যে কোনো ব্যাংকই আমরা তৈরি করতে পারবো না এখন। যদি আসতে হয় তাহলে সেক্ষেত্রে মানে নতুন কাউকে আসতে গেলে তাহলে কমপ্লিটলি নতুন ধরনের কোনো একটা সার্ভিস দিতে হবে তাদেরকে। তো সেইভাবে করে ভ্যালু এডিশনটা কি, এরকম একটা মেসেজ যদি আমরা পাই, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে ফাইন্যান্সিয়াল সেক্টরের জন্য এটা একটা ভালো দিক হবে, হতে পারে। জি, দর্শক দেখছেন এখন প্রকাশ। মহসিন মিয়া, আপনার কাছে আসছি, সেটা হচ্ছে আপনার ব্যাংকের অবস্থা তো খুব ভালো, কিন্তু দুর্বল যে ব্যাংকগুলো রয়েছে সেগুলোর জন্য আপনার পরামর্শ কি থাকবে? তারা কিভাবে সার্ভাইভ করবে এই সময়টাতে এসে?
এর পূর্বে বর্তমানে আমি যেখানে সম্পৃক্ত আছি এর পূর্বে আমি দুটো ব্যাংকের সাথে জড়িত ছিলাম। সে দুটি ব্যাংকও অত্যন্ত ভঙ্গুর অবস্থায় ছিল। ফরেন কারেন্সি ডিলিংয়ের নামে তারা বেশ কয়েকশো কোটি টাকা লস করে এবং সেই ব্যাংকগুলো অত্যন্ত দুর্বল অবস্থায় ছিল। তো সেখানে বাংলাদেশ ব্যাংকের পরামর্শক্রমে সেই ব্যাংকগুলোতে আমি জয়েন করি। জয়েন করার পরে আমার একটি জিনিস ছিল, ম্যানেজিং ডিরেক্টরের সাথে বসে যে আলাপটা করলাম সেটা হচ্ছে আমরা সঠিক খাতে নীতিমালা মেনে কমপ্লায়েন্স এনশিওর করে আমরা ব্যাংক চালাবো। সেই দুটো ব্যাংকেই 2 থেকে 3 বছর পর আমরা সুফল পেয়েছি। 2 থেকে 3 বছর কন্টিনিউয়াস থাকার ফলে আমরা সুফল পেয়েছি। সেই ব্যাংকগুলোর মধ্যে একটি গতকাল দেখলাম ICMAB যে পুরস্কার, সর্বপ্রথম পুরস্কার, ফার্স্ট পুরস্কার যেটা, সেটা তারা পেয়েছে। তো এখন আমি বিশ্বাস করি একটি ব্যাংকিং প্রতিষ্ঠান যদি কমপ্লায়েন্ট হয়, যদি নিয়ম মাফিক চলে এবং তার বোর্ড অফ ডিরেক্টরস তারা যদি এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা না করে, এখান থেকে ফান্ড আউটলেট করার চেষ্টা না করে এবং এক্সটার্নাল যে প্রেশারগুলো থাকে সেই এক্সটার্নাল প্রেশারগুলোর থেকে যদি ব্যাংক অবমুক্ত থাকে তাহলে সেই ব্যাংক ঘুরে দাঁড়াবেই, সেই ব্যাংক সাকসেসফুল হবেই। এটা আমার দেখা। এখন যেসব ব্যাংকে বড় ধরনের খেলাপি রয়েছে সেই টাকাগুলো আদায়ে কোনো ধরনের রূপরেখা, পথনকশা, এই ধরনের কোনো, যেমন হতে পারতো যে শীর্ষ 100 ঋণ খেলাপির তালিকা ঘোষণা, সেখান থেকে অর্থ আদায়ের ঘোষণা, সেই ধরনের কোনো রূপরেখা তো এখন পর্যন্ত আমরা পাইনি। বা ব্যাংকগুলো কি ভাবছে কিনা যে ইন্ডিভিজুয়ালি তারা আসলে খুঁজে বের করবে, তালিকা করবে? এটা অত্যন্ত প্রয়োজনীয় কথা আপনি বলেছেন। শীর্ষ ঋণ খেলাপি যারা আছেন, আমাদের অত্যন্ত দুর্ভাগ্য হচ্ছে যারা বড় ব্যবসায়ী, তারা আবার রাজনীতিবিদ, তারাই আবার পার্লামেন্টে বসেন, তারা আবার আইন প্রণয়ন করেন এবং তারা রেগুলেটরি বডিকে কন্ট্রোল করেন। কিন্তু এই সময় সেই প্রেশারটা নেই এখন। সে ধরনের তাদের উপরে প্রেশার সৃষ্টি করা এবং সেখান থেকে কিভাবে ঋণ পুনরুদ্ধার করা যায়, রিকভারি করা যায়, সেই বিষয়ে ভাবতে হবে এবং সেই বিষয়ে অত্যন্ত কঠোর মনোভাব নিয়ে সেগুলো উদ্ধারের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। যদি সেটা বাস্তবায়ন করা যায় তাহলে বড় ডিফল্টার যারা 20,000 কোটি 30,000 কোটি টাকা করে, যাদের মানে প্রাইভেট কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর কথা বলছি এবং পিছিয়ে পড়া ব্যাংকের কথা বলছি বা সমস্যায় আক্রান্ত ব্যাংকগুলোর কথা বলছি, ওরা যদি সেখান থেকে উদ্ধার করতে পারে তাহলে এখানে বড় ধরনের একটা সহায়ক পাবে। আদারওয়াইজ তাদেরকে সাফার করতে হবে। জি ফারুক ভাই, ওই অর্থঋণ আদালতের দিকে তাকিয়ে থাকলে কি সমস্যার সমাধান হবে? সেখানে তো প্রচুর মামলা, এখন একটা বিশেষ সময় বিশেষভাবে তো এই অর্থগুলো আদায় করা প্রয়োজন দ্রুত। এখন কথা হচ্ছে যে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলাম, সবসময় বলে আসছি, এই যে আপনাদের এখানে সম্ভবত আমি আলাপ করেছি, সেটি হচ্ছে যে এখন আগে আমাদেরকে বের করতে হবে ইচ্ছাকৃত খেলাপি কারা। আমাদের দেশে ইচ্ছাকৃত খেলাপিদের জন্য একটা নতুন বিধিমালা তৈরি করা হয়েছে এবং সেটি করতে আমরা ভারতের তুলনায় 24 বছর সময় বেশি নিয়েছি। তারা 1999 সালে এটা করেছিল, আমরা করলাম 2023 সালে। তো তাও খুব অনিচ্ছা সত্ত্বেও মনে হয় করা হয়েছিল এটা, মানে করার ইচ্ছা ছিল না, কিন্তু তার কোনো সুফল এখন আমরা দেখিনি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই ট্রিটমেন্টটা তাদেরকে কি দেওয়া হবে এটির ব্যাপারে কিন্তু খুব বেশি কোনো ধরনের কোনো নাই এখনও পর্যন্ত। এই যে আমি যদি বলি যে 100 দিনের কথা আপনি প্রথমে তুলছিলেন, এই 100 দিনের মধ্যে কিন্তু এটা করা যেত যে ইচ্ছাকৃত খেলাপি যারা, তাদের লাইফ হেল করে দেওয়ার জন্য অনেক কিছু করার সুযোগ ছিল, কিন্তু এটা 100 দিনেও সম্ভব ছিল, সেটি কিন্তু এখনও করা হয়নি। কারণ এক সময় আমরা যখন জানতাম যে, মহসিন সাহেব ঠিকই বলেছেন যে রাজনৈতিক সিদ্ধান্তে এইসব কিছু হতো না, তারাই আইন প্রণেতা, তারাই ডিফল্টার। আমাদের আগের অর্থমন্ত্রী যিনি ছিলেন তিনি অনেক বছর আগে বলেছিলেন যে, সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে দেশের প্রভাবশালীরা তারা রাজনৈতিক প্রভাব প্রয়োগ করে তার ব্যাংকের ঋণ ফেরত দেন না। তিনি খুব দম্ভভরে বলেছিলেন এই প্রভাবশালীরা বাংলাদেশের ব্যবসা বাণিজ্য চালায়, তারাই দেশে 82%, তাদেরকে বাদ দিয়ে কিছু হবে না। হ্যাঁ, সুতরাং মানে আমি বাকি 18%-এর কথা না ভাবলে চলে, ভাবটা এরকম ছিল। মানে এটা সাংঘাতিক। আমার কাছে মনে হচ্ছে একজন অর্থমন্ত্রী একটা দেশের, তিনি ওই বাকি 18%-এর কথা কিছু বলছেন না এবং ওই 82% সব কিছু দৌর্দণ্ড প্রতাপে করবে, তারা ফেরত দেবে না, সেটা এক ধরনের এলিগালাইজ উনি করছেন। সেই পরিস্থিতি থেকে তো আমরা বের হয়ে এসেছি, পরিস্থিতি বের হয়ে এসছে। এখন তো এরকম নয়। এখন তাহলে আমরা এই যে তাদের তালিকা প্রকাশ করলে শুধু হবে না, তালিকা প্রকাশ করলে হবে না, কারণ তাদেরকে সবাই চেনে, তাদেরকে আমরা সবাই চিনি কারা। এখন শুধু তালিকা প্রকাশ করলে হবে না, তাদের বিরুদ্ধে কি ট্রিটমেন্ট দিবে
সেটা এখন কঠোর একটা ব্যবস্থা নেওয়া উচিত। যে অনেক দেশে যেরকম আছে তাদের কিছু নাগরিক অধিকার খর্ব করা, এই বিভিন্ন ব্যাপারগুলো facility যখন off হবে, করে দেয়া, হ্যাঁ। এই ব্যাপারগুলো যখন যদি সত্যিকার অর্থে করা যায় তাহলে কিন্তু দেখবেন যে অনেকেই মানে অ্যাটলিস্ট আমরা যেটা সবসময় স্বপ্ন দেখি তাদের ঘুম হারাম করে দেওয়া, সেটা করা এখনও সুযোগ আছে, যেহেতু রাজনৈতিক প্রেশার নাই। আমি এই সরকারের কাছে প্রত্যাশা করব যারা অবিলম্বে যাতে এই কাজগুলো করেন, না হলে কিন্তু এই ব্যাংকিং সেক্টরের যে মানে আমরা যে অলমোস্ট খাদের কিনারে অথবা খাদের মধ্যে প্রায় পতনোন্মুখ, সে অবস্থা থেকে উদ্ধার করা খুবই কঠিন হবে। জি, বিরতি নিতে হচ্ছে একটা, বিরতির পর ফিরে এসে মাহফুজ কবির আপনার কাছে আসবো। দর্শক, বিরতির পর আবারও ফিরছি এখন প্রকাশ। বিরতির পর আবারও ফিরে এলাম। এখন প্রকাশ্যে ব্যাংকিং খাত নিয়ে আলাপ করছি আমরা ডক্টর মাহফুজ কবির। অনেকে মন্তব্য করছেন যে খুব একটা পরিষ্কার পথনকশা যেন আমরা পেলাম না আসলে, যে আর্থিক খাত সংস্কারের ক্ষেত্রে এই কারণে সংস্কার প্রক্রিয়াটা অনেকটাই ধীর গতির বা কিছু ক্ষেত্রে দুর্বলও অনেকে মন্তব্য করছেন, যেটা আসলে টেকসই হবে বলে মনে হচ্ছে কিনা এই সামগ্রিক সবকিছু মিলিয়ে ব্যাংকিং খাতে আস্থা ফেরানো, খেলাপি ঋণ পুনরুদ্ধার, এইসব বিষয়ের ক্ষেত্রে। আসলে তো টাইমলাইন আগে থেকে সেট করা ছিল। মানে আইএমএফ যখন আমাদের সাথে আসলো, যখন তাদের লোন প্যাকেজ দিয়ে 4.7 বিলিয়ন ডলারের, তো তখনই যে তারা টাইমলাইন দিয়েছিল মানে 2026-এর মধ্যেই আসলে এই যে খেলাপি ঋণ যেটা সরকারি ব্যাংকগুলোতে হচ্ছে 10% আর বেসরকারি ব্যাংকে 5%। এখন আমরা দেখতে পাচ্ছি যে সরকারি ব্যাংকগুলোতে প্রায় 40% হয়ে গেছে, টোটাল 17% এখন। হ্যাঁ, ওভারঅল। তো এখন যেটা হচ্ছে যে এখনো কিন্তু আমরা পূর্ণাঙ্গ চিত্র পাইনি যে ঋণগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যেগুলোকে অবলোপন করা হয়েছে, এই সমস্ত সব মিলে যখন পূর্ণাঙ্গ চিত্র দাঁড়াবে তখন কিন্তু আসলে দেখা যাবে যে কত শতাংশ। এখন বেসরকারি ব্যাংকগুলোতে 13-14% কথা বলা হচ্ছে, কিন্তু আসলে কি অবস্থা সেটাও জানি না। এখন পরিস্থিতি হচ্ছে যে তাদেরকে টেনে আসলে 5% নিতে হবে আর সরকারি ব্যাংকগুলোকে 10%। আমি মনে করি যে জাইগান্টিক টাস্ক, এবং সেটা 2027-28-এর মধ্যেও যদি হয় তাইলেও কিন্তু অনেক বড় একটা বিষয়, কিন্তু ওই জায়গাতে যাওয়া যাচ্ছে না। তার কারণ আপনি দেখেন যে কত বড় বড় ঝুঁকি রয়ে গেছে। মানে কোনো হয়তো শিল্প গোষ্ঠী তারা 70-80 হাজার কোটি টাকা তারা কিন্তু নিয়ে বসে আছেন, কোনোটা হয়তো দ্বিতীয় তৃতীয়তে দেখা যাবে 30-40 হাজার কোটি টাকা। এখানে কিন্তু অনেক বড় ঝুঁকি আছে। আর যারা মাঝারি এবং ছোট, অনেকেই কিন্তু রাজনৈতিক যে মামলাগুলো হয়েছে এর মধ্যে, এগুলোতে তারা পালিয়ে গেছেন, যেখানে 2-3 জন ইনকাম ট্যাক্স অফিসারই যথেষ্ট ছিল, তাদের বিরুদ্ধে দেখা গেছে যে আসলে মামলা হয়ে গেছে, হত্যা মামলা। তো এই যে জিনিসগুলো হয়েছে, তো এর ফলে কিন্তু পরিস্থিতি অনেকটা জটিল হয়ে গেছে। আমি মনে করি যে এখন পথনকশা দিচ্ছেন না আসলে বাংলাদেশ ব্যাংক হয়তো মনে করছে যে এখন যদি আমরা পথনকশা দিই তাহলে তো আসলে ওই যারা অপোজিট সাইডে আছে তারা কিন্তু বুঝে গেল যে আসলে কি করবে বাংলাদেশ ব্যাংক। আমি মনে করি এটা একটা স্ট্র্যাটেজি, যে পরিস্থিতি তারা অবজার্ভ করছে এবং অন্য দিকে যে পলিটিক্যাল ডাইমেনশনগুলো কি, কোন দিকে যাচ্ছে, ইন্টারন্যাশনাল যারা পার্টনার রয়েছে তারা কি বলছেন, তো সেই বিষয়গুলো দেখছে। একটা বিষয় একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে যে প্রথম দিকে কিন্তু এই যে যেটা ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ বা এডিবি, তারা কিন্তু সাহায্য সহযোগিতার বিশাল একটা ডালি নিয়ে এসেছিল আমাদের কাছে, কিন্তু সেই কমিটমেন্টগুলোকে তারা কিন্তু রিয়েলাইজ করেনি, যার ফলে বাংলাদেশ ব্যাংকও একটুখানি ব্যাক স্টেপে চলে গেছে। আবার অন্যদিকে যে ইউএস থেকে যে একটা ডেলিগেশন এসেছিল, তারা বলেছিল তারা আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দিবে, অন্য যা সহযোগিতা লাগে সেটা দিবে, কিন্তু আমাদেরকে কিন্তু অর্থ দেয়নি। তারা বলেছে যে আমাদের এখন অর্থ দেওয়ার অবস্থান নেই, আমাদের সামনে ইলেকশন রয়েছে। তো সব মিলিয়ে এক ধরনের প্রথমে যেরকম একটা কমিটমেন্ট ছিল, একটা পজিটিভ সাইড ছিল, ওই জিনিসগুলো কিন্তু আসেনি, যার ফলে এখন বাংলাদেশ ব্যাংকের জন্যও কিন্তু পরিস্থিতি অনেকটা কঠিন। তার কারণ ব্যবসায়ীদের কাছ থেকে সহযোগিতা পাচ্ছে না, ইন্টারন্যাশনাল পার্টনার যারা রয়েছে তারাও কিন্তু সেভাবে মুখ খুলে কিছু বলছেন না। আবার ইউএসএ কিন্তু ইলেকশনে নতুন একটা এসছেন আর কি, ট্রাম্প। তো সব মিলিয়ে আমি মনে করি যে এখন আসলে পরিস্থিতি অতটা অনুকূল নয় বাংলাদেশ ব্যাংকের জন্য, যে তারা চাইলেই একটা বড় রকমের ক্র্যাকডাউন করতে পারবে। ওইটা করতে গেলে আবার দেখা যাবে যে পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে আমি মনে করি যে এখনকার যে স্ট্র্যাটেজি, এটা মানে যেই ফর্মুলাগুলো তারা নিলেন সেগুলো মানে ইকোনমিতে কি ইমপ্যাক্ট ফেলে সেটা দেখার জন্য ওয়েট এন্ড সি। আমি মনে করি যে এরকম একটা অ্যাপ্রোচ নিচ্ছেন, যে ওয়াচফুল ওয়েটিং অ্যাপ্রোচ, এটাও একটা স্ট্র্যাটেজি। আমি মনে করি যে এটা ভালো স্ট্র্যাটেজি তারা নিচ্ছেন। আমি মনে করি যে আরও কিছুদিন যাক, অন্তত আরও 1-1.5 মাস গেলে তখন কিন্তু পুরো বিষয়টা পরিষ্কার হয়ে আসবে। তারপরে আস্তে আস্তে যে স্ট্র্যাটেজি চলে সেভাবে গেলে আমি মনে করি যে এখন যেহেতু একটা আস্থার জায়গা তৈরি হয়েছে, যে না অন্তত অর্থ পাচার হচ্ছে না বড় আকারে, বা যে আর্থিক খাতে যে সুশাসন প্রতিষ্ঠা করে সেগুলোর ইনিশিয়াল স্টেপগুলো নিতে পারছে, ব্যাংকের যে বোর্ড সেগুলো রিঅর্গানাইজেশন হচ্ছে, আর কিছু ব্যাংক যারা একটু চাপের মধ্যে ছিল তারা কিন্তু আস্তে আস্তে আবার তারা ব্যবসাগুলো করতে পারছেন। তো এখন পরিস্থিতি আর একটুখানি অনুকূলে আসলে তখন হয়তো বাংলাদেশ ব্যাংক একটা স্ট্র্যাটেজি দেবে। কিন্তু এখানে একটা বিষয়, সেটা হচ্ছে ওই আমাদের আইএমএফ যে শর্তগুলো দিয়েছিল এবং তার বেশ কিছু শর্ত মানতে পারেনি, কিন্তু আইএমএফ কিন্তু তাদের কিস্তিটা দিয়ে গেছে, মানে তাদের ট্রান্সগুলো তারা ছাড় করেছে, সেকেন্ড আর থার্ডটাই তো করলো মনে হয়। এখন কথা হচ্ছে এই যে খেলাপি ঋণ কমানোর যে টার্গেট ছিল
যে এখন উল্টো দেখা যাচ্ছে যে বেড়ে যাচ্ছে, তাহলে কি IMF কি আমাদেরকে পরবর্তী কিস্তিগুলো দেবে না? আমার মনে হয় দেবে, কারণ কথা অতীতেও যখন শর্ত পূরণ না হওয়া সত্ত্বেও তারা দিয়েছে। এখানে ইস্যুটা অন্য জায়গায়, ইস্যুটা হচ্ছে যে IMF বলছিল যে না তোমরা না করলে 1 টাকাও দিব না, বলছে না, বিকজ IMF-এরও তো এটা ব্যবসা, তারা তো তাদের ঋণ ডিসবার্স করতে হবে। সুতরাং এই ব্যাপারগুলো শর্ত দিয়েছে, এই শর্তগুলো অধিকাংশ মানা সম্ভব হবে না, কিন্তু এটা আসবে। কিন্তু সবচেয়ে বড় মাহফুজ কবির একই কথা বললেন যে এই যে এখন উল্টা বেড়ে যাচ্ছে 17% থেকে কোথায় গিয়ে দাঁড়ায় আমাদের খেলাপি ঋণ, মানে ন্যাশনাল ওয়াইড যে এটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটা এখনও দেখার বিষয় আছে। কারণ আমরা এখনও যে লুকানো ছিল, এই লুকানোগুলো আস্তে আস্তে বেরোচ্ছে, বের হয়ে আসছে। দর্শক দেখছেন এখন প্রকাশ। মহসিন মিয়া, যে প্রসঙ্গে আলাপ করছিলাম খেলাপি আদায় প্রসঙ্গে, মানে ব্যাংকগুলো কি ওয়েট অ্যান্ড সি করবে? মানে সেন্ট্রাল ব্যাংক কখন কি পদক্ষেপ নেয়, কি নীতি সহায়তা দেয়, কি নীতি বা কোন ফর্মুলাতে আমাদের টাকাগুলো উদ্ধার করে দেয়, নাকি যেহেতু পুনর্গঠিত করা হয়েছে পরিচালনা পর্ষদ, তাদের নিজেদেরও ইনোভেশন থাকতে পারে, চিন্তাভাবনা থাকতে পারে, বিশেষ ক্যাম্পেইন থাকতে পারে, কি উদ্যোগ নিতে পারে ব্যাংকগুলো ইন্ডিভিজুয়ালি নতুন করে গা ঝাড়া দিয়ে উঠতে পারে কিনা? হ্যাঁ, গা ঝাড়া দিয়ে উঠতেই হবে, কারণ সমস্যা আজকে আছে, সামনে আরও বড় সমস্যার সম্ভাবনা দেখা যাচ্ছে। এগুলো ভেবে বসে থাকলে তো হবে না। আগেও সমস্যা ছিল, সেই সমস্যা অতিক্রম করে কিন্তু আমাদের ইকোনমি এ পর্যন্ত এসছে, এবং ইকোনমি থেমে থাকবে না। এটা একটা চলমান প্রক্রিয়া, এটা সামনে এগিয়ে যাবেই। এবং সুস্থভাবে এগিয়ে যেতে হলে খেলাপি ঋণকে আর প্রশ্রয় দেওয়ার বোধহয় সময় নেই। যারা ডিফল্টার তাদেরকে কি চিঠি দেওয়া হচ্ছে নতুন করে, বা ভাবনায় রয়েছে এগুলো, তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে রিকভারি ডিপার্টমেন্ট থেকে? নতুন রিকভারি ডিপার্টমেন্ট বসে আছে তা নয়, সেন্ট্রাল ব্যাংকও বসে নেই। সার্কুলার 13 ইতিমধ্যেই ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক, যেটাতে এক্সিট প্ল্যান দেওয়া আছে। অর্থাৎ যারা অনেক বড় ঋণ খেলাপি, তারা ইন্টারেস্ট কিছুটা মওকুফ যদি পেতে চান, তাহলে 10% ডিপোজিট দিয়ে জমা দিয়ে আবেদন করবেন, এবং বাকি টাকাগুলো আগামী 2 বছরের মধ্যে ইনস্টলমেন্ট বেসিস তারা দিয়ে পাবেন। রাইট, না রিশিডিউল না, পেমেন্ট করে দিয়ে এক্সিট প্ল্যান, অর্থাৎ হ্যাঁ উনি এটা পেমেন্ট করে দিয়ে চলে যাবেন। এখানে এই ব্যাংকে আর উনি ব্যবসা করবেন না, এই ব্যাংকও আর তাকে গ্রাহক হিসেবে রাখবেন না, এরকম প্ল্যান দিয়েছে। এগুলো হচ্ছে ঠিকই, কিন্তু যে কাজটি করতে হবে আনসিন ক্লাসিফাইড যেগুলো, অর্থাৎ এখনও চোখের সামনে আসেনি, বলা হচ্ছে যে এখন 2,80,000 কোটি টাকা টোটাল ক্লাসিফাইড লোন। টোটাল লোন হচ্ছে প্রায় 17 লক্ষ কোটি টাকা, 16,80,000 কোটি, সামথিং লাইক দ্যাট। তো এখন বলা হয় যে 2,80,000 কেন, ক্লাসিফাইড লোনের পরিমাণ আরও অনেক বেশি, এটা সর্বমহল থেকে এরকম বলা হয়। তো এগুলো কি করতে হবে, আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। ফারুক সাহেব উল্লেখ করেই বলেছেন যে সে ডিফল্টার হয়ে গেছে, সুপ্রিম কোর্টে তারা একটা রিট নিয়ে নেয়, রিট নিলে পরে বলা হয় যে না সে ডিফল্টার নয়। প্রকৃতপক্ষে সে ডিফল্টার, সে 1 টাকাও দিচ্ছে না, বা দেওয়ার ক্ষমতা নেই, বা দিতে চাচ্ছে না, এসব বিষয়ে। তো টোটাল জিনিসটা নিয়ে এখন রেগুলেটরি অথরিটি যারা যে সমস্যার কথা বলছেন, এই সমস্যায় আমরা আগেও ছিলাম, এখনো মনে হচ্ছে আলাপে যে সেই সমস্যার মধ্যে আমরা এখনো রয়ে গেছি। এটা থেকে বেরিয়ে আসার জন্য কঠোর সিদ্ধান্ত নিতে হবে। অবস্থা এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না। বিষয় আরেকটু আলাপ করে একটা বিরতি নিয়ে ফিরে আসি। বিরতি নিয়ে ফিরে আসে বাকি দর্শক, বিরতির পর আবার ফিরছি এখন প্রকাশ। বিরতির পর আবারও ফিরে এলাম এখন প্রকাশে। ব্যাংকিং খাত নিয়ে আলাপ করছি। ফারুক মইনুদ্দিন, আপনাকে দিয়ে এবার শুরু করতে চাই একটু আলাপ। সেটি হচ্ছে টাস্ক ফোর্সের কথা আমরা শুনছি যে ফরেনসিক টেস্ট হবে বিভিন্ন ব্যাংকগুলোতে, তাতে করে আশা কতটুকু দেখেন টাস্ক ফোর্সের কাছ থেকে? এটা তো এগুলো সবই ঠিক আছে, টাস্ক ফোর্স, সংস্কার, ব্যাংকিং কমিশন সবকিছু দরকার, কিন্তু যে গ্রাহকটা টাকা তুলতে পারছেন না তার ক্ষেত্রে আমি সেই কথাটা বলছি, বা যাদের স্যালারি অ্যাকাউন্ট দুর্বল ব্যাংকগুলোতে, তারা কি করবেন? এই বিষয়গুলোর জন্যই এখন কথা হচ্ছে যে বারবার যেটা বলছিলাম, যে কথা হচ্ছে যে এই যে স্টপ গ্যাপ কিংবা এই মানে সাময়িক ব্যবস্থা নিয়ে তো আসলে কিছু হবে না, এটার জন্য লং টার্ম প্ল্যান লাগবে। এই প্ল্যানের টাকা আসবে কোথেকে আমি জানি না। আপনি যদি ব্যাংক বন্ধ করে দিতে চান, টাকা তো লাগবে, গ্রাহকদের বিদায় করবেন না আপনি। তো সুতরাং ইস্যুটা হচ্ছে কিন্তু এই যে আদায়ের বিষয়টা আমি যেটা বলছিলাম, সেই ব্যাপারে কিন্তু আপনার টাস্ক ফোর্স কমিশন কিছুর দরকার হবে না। একটা সরকারের সদিচ্ছা, ওই যে বললাম, আপনি কয়েকটা নীতিমালা করে দেন, এবং তাদের ওই যে ইচ্ছাকৃত খেলাপি যারা, তাদের
জীবনটা দুর্বিষহ করে দেন বিভিন্ন পলিসি দিয়ে। এই পলিসি সাপোর্ট এখন আমরা পাচ্ছি না। কোনো ব্যাংকের রিকভারি ডিভিশনের কেউ আমি মনে করি না তারা অলস কিংবা তারা অকর্মণ্য, কিন্তু তারা অসহায়। আপনি যখন রিকভার করতে নামান, আপনি হাত পা বেঁধে পানিতে ছেড়ে দিচ্ছেন সাঁতার কাটার জন্য, সে পারছে না, বিকজ ওর পলিসি সাপোর্ট লাগবে। কারণ যেগুলো আছে সেগুলা পুরোপুরি কার্যকর না। এই যে আমি আইনগত বিষয়ে অনেকগুলো বিষয় বললাম, আপনি যদি ওই ব্যাপারগুলো চাপা দেন, যেটা আমি বলছিলাম ইচ্ছাকৃত খালাপিদের ব্যাপারে, ইমিডিয়েটলি এই সিদ্ধান্তটা নিতে হবে। জি মহসিন মিয়া, মানে যারা ধরেন যে স্যালারি অ্যাকাউন্ট তাদের ব্যাংকে, সেই ব্যাংক থেকে যারা বাড়ি ভাড়ার টাকা তুলতে পারছেন না, অনেকে সংসার খরচের টাকা তুলতে পারছেন না, তাদের ক্ষেত্রে আসলে কি অবস্থাটা দাঁড়াবে সামনে? না, তাদের একমাত্র উপায় হবে তাদের ডিপোজিট আহরণ করতে হবে। টাকা কিন্তু আছে, টাকা আছে, তাদের ডিপোজিট আহরণ করতে হবে এবং তাদের যে রিকভারি সেটাকে একটু জোরদার করতে হবে। এছাড়া ওই স্যালারি দেওয়ার যে টাকা, এটা কিন্তু কোনো ব্যাংক দিতে পারে না। সেটা কিন্তু খুব কষ্টকল্পিত বিষয় ভাববার জন্য। উদাহরণ হিসেবে বলি, কোনো একটা ব্যাংকে 85,000 টাকার একটা চেক তারা প্রেজেন্ট করতেছে, কিন্তু সেটা অনার হয় না। তো আমাকে এসে, আমার যেহেতু আত্মীয়, আমাকে বললেন যে আপনি একটু হেল্প করতে পারেন কিনা। আমি সেই ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বললাম যে এই 85,000 টাকা সেন্সিটিভ, তোমরা দেওয়ার ব্যবস্থা করো। ওরা কিন্তু ঠিকই যেভাবে পারে ওটা দেওয়ার ব্যবস্থা করেছে, দিয়েছে এবং প্রতিদিনই এ ধরনের ঘটনা ঘটতেছে। শুধু আমার সাথে কেন, এরকম ঘটনা হয়তো অন্য আরও অনেকের সাথে ঘটতেছে। তো ফলশ্রুতিতে যে বিষয়টা বলা যায়, একবারে টাকা দিতে পারবে না আর বাংলাদেশে টাকা নেই, টাকাগুলো সব উদা হয়ে গেছে, এ কথা কিন্তু কষ্টকল্পিত বিষয়। টাকা আছে, টাকা আছে, টাকা আছে। কারণ আমি বলি, এই যে আমি আজকে পত্রিকা দেখবেন, ব্র্যাক ব্যাংক গত এই 10 মাসে 10,000 কোটি টাকা তার ডিপোজিট বেড়ে 10,000 করোড় টাকা। বেড়েছে। টাকাটা কোথেকে আসছে? জি, মানে কথা হচ্ছে শিফট হচ্ছে টাকাটা, মার্কেটে টাকা আছে তো, জি, টাকাটা মার্কেটে আছে। এই যে ওই যে মুদ্রা পাচারও যদি হয়ে যায়, ডলার পাচার হয়েছে, টাকা তো পাচার, টাকা তো পাচার হয়নি। ডলারে গেছে, টাকা তো দেশেই আছে। জি, টাকাকে ডলারে কনভার্ট করে পাঠানো হচ্ছে, তো টাকাটা আছে দেশে, ওটা বস্তা ভর্তি করে কেউ নিয়ে যায়নি, ওই টাকাটাই আছে। কোনো কথা হচ্ছে সেই টাকাটাকে আহরণ করে এই যে দুর্বল ব্যাংকগুলোর মধ্যে মানুষের আস্থা ফিরিয়ে এনে যদি ওই ডিপোজিট কিছু আনা যায়, প্লাস সরকারের সে ক্র্যাক ডাউন করবে অন দ্য ডিফল্টার্স, এই দুইটা যদি একসাথে করা যায়, তাহলে এই ব্যাংকগুলোর অবস্থাটা কিছুটা ফিরতে পারে। নওয়াজ কবির, 1 মিনিট সময় রয়েছে হাতে। হ্যাঁ, না, এই ক্ষেত্রে আসলে আমার মনে হয় কি যে এই ছোট ব্যাংকগুলো বা যেগুলো ছোট হয়ে গেছে বা দুর্বল হয়ে গেছে, তো তাদের জন্য আমার সবসময় একটা যেটা বলবো যে বাংলাদেশ ব্যাংক যেন তাদের প্রতি একটু নমনীয় হয়। তো এখন যে ট্রেডিশনাল যেটা আমরা দেখলাম যে না ঠিক আছে, ওই এটা যাদের সাপ্লাস আছে তাদের কাছ থেকে নিচ্ছে আমরা, কিছু কিছু কিন্তু বাংলাদেশ ব্যাংকও দিচ্ছে, কিন্তু সেটা যথেষ্ট নয়। এবং যথেষ্ট নয় বলেই কিন্তু আসলে এই যে তারা এই হয়তো 50,000 1 লাখ টাকা দিতে পারছে না, তো এখন তাদেরকে তো দিতে হবে সাপোর্ট। তো এবং সেটা বাংলাদেশ ব্যাংকের একটা স্পেশাল ফান্ডের মাধ্যমে একেবারে সবচেয়ে যারা দুর্বল তাদের, এবং যে সমস্ত ব্রাঞ্চে আসলে এই সমস্যাগুলো হচ্ছে, এগুলো আইডেন্টিফাই করা সহজ, এবং তাদেরকে দিলে আমি মনে করি যে এই যে যন্ত্রণা হচ্ছে এখন, যে না ঠিক আছে যে যা পারছে ভালো ব্যাংকগুলোতে নিয়ে দিচ্ছে আর খারাপ ব্যাংকগুলো দুর্বলই হচ্ছে, তো এই অবস্থা হওয়া যাবে না। এটার জন্য আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংক একমাত্র পাশে দাঁড়ালে আমার মনে হয় ব্যাংকিং খাতে আস্থা বাড়বে, ওভারঅল সেক্টরটা আসলে এক ধরনের স্বস্তির জায়গায় যাবে। আলাপ শেষ করছি, নিশ্চয়ই এই বিষয় নিয়ে আরো আলাপ হবে সামনে আমাদেরকে, আজকে শেষ করতে হচ্ছে। দর্শক, শেষ করছি এখন প্রকাশ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।